তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয়। আমাদের আধুনিক যুগের যখন শুরু হলো, আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসটা সে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আধুনিক যুগে শুরু হয় 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। ওকে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং 1801 সালে যখন এখানে বাংলা বিভাগ চালু হয়, তখন আমাদের বলা যায় যে আধুনিক যুগের শুরু। কিন্তু 1861 সালে যখন মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হলো, মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত মেঘনাদ বধ কাব্যটা প্রকাশ করলো, তখন আমাদের বাংলা সাহিত্য একটা নতুন যুগে প্রবেশ করলো। আহ এবং আমরা, কারণ হচ্ছে যে এর আগে ধারণা করা হতো যে বাংলা ভাষায় মহাকাব্য লেখা সম্ভব না। কারণ মহাকাব্য লিখতে গেলে যে ঝংকার সমৃদ্ধ, গুরু গম্ভীর, হ্যাঁ, ইনক্লুসিভ শব্দগুলো দরকার, আমার ইনক্লুসিভ শব্দ দরকার, হ্যাঁ, সেই শব্দ আমাদের বাংলা ভাষায় নাই। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন এবং তিনি দেখিয়ে দিলেন মাত্র 6 মাসে তিনি একটা মহাকাব্য লিখলেন। আমরা জানি যে অনেকে মহাকাব্য লিখতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে। তো মাইকেল মধুসূদন দত্ত এতটাই ট্যালেন্টেড ছিলেন যে মাত্র 6 মাসে তিনি এই মহাকাব্য লিখে আমাদেরকে দিলেন। আরো মজার ব্যাপার হচ্ছে, তিনি তার বন্ধু নারায়ণকে আহ, একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলছিলেন যে আমি জাস্ট এই মহাকাব্যটা লিখে দেখেছি যে বাংলাতে মহাকাব্য লেখা সম্ভব কিনা। আমরা কোনো কিছু লেখার আগে হাতে এরকম এরকম ইয়ে করে নেই না, ঠিক তেমনি তিনি বলছেন যে আমি হাত পাকানোর জন্য এই মহাকাব্যটা লিখেছি, আমি আসল মহাকাব্যটা পরে লিখবো। এবং তার সে আসল মহাকাব্য ছিল কারবালার কাহিনীকে নিয়ে। সে কারবালার কাহিনীকে নিয়ে তার যে মহাকাব্য লেখার কথা, সেটা আর আনফরচুনেটলি তিনি লিখে যেতে পারেননি। তার আগে তার মৃত্যু হয়। যদি লিখে যেতেন তাহলে আমরা হয়তো বা আরেকটা বিখ্যাত মহাকাব্য পেতাম। তো আসো আমরা এখন আজকে সেই বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা আসে সেটি হলো মহাকাব্য কি। মহাকাব্য হচ্ছে যে, দেখো, যে পাশ্চাত্য আদর্শ অনুসারে মহাকাব্য হচ্ছে বীরত্ব ব্যঞ্জক কাহিনী। মহৎ জীবন কাহিনী অবলম্বন করে বিস্তৃত আকারে গুরুগম্ভীর ভাব কল্পনা ও ঐশ্বর্যময় শব্দভাণ্ডারে সজ্জিত করে যে কাব্য রচনা লেখা হয় তাকে মহাকাব্য বলে। মহাকাব্য একটি বস্তুনিষ্ঠ কবিতা। আমরা এখানে বস্তুনিষ্ঠ শব্দটা নিয়ে একটু আলোচনা করব। আমরা একটা আলোচনা করব যে মহৎ জীবন কি, এবং আরেকটা জিনিস আলোচনা করব যে ভাব কল্পনা ও ঐশ্বর্যময় শব্দভাণ্ডার জিনিসটা কি। প্রথমে আসে, আমরা পাশ্চাত্য জিনিস বলতে আমরা কি বুঝি? পাশ্চাত্য বলতে আমরা যেটা বুঝি ইউরোপিয়ান। ওকে। যে ইংল্যান্ডের যে সাহিত্য অনুসরণ, হ্যাঁ, মহাকাব্য হচ্ছে যে বীরত্ব ব্যঞ্জক কাহিনী। বীরত্ব ব্যঞ্জক কি? আমরা যে একটা কাহিনী অনেক ধরনের থাকে, হাস্যরসাত্মক কাহিনী থাকে, অভিযানমূলক কাহিনী থাকে, তারপর হচ্ছে ভয় করামূলক কাহিনী থাকে। কিন্তু এটা হচ্ছে যে বীরত্ব ব্যঞ্জক, যেই কাহিনী পড়লে আমরা উচ্ছ্বাস অনুভব করি, অনুপ্রেরণা অনুভব করি, হ্যাঁ, আমাদের ভিতরে আলাদা একটা, রক্তে একটা আগুন লাগার মতো একটা ব্যাপার চলে আসে। এই যে তোমরা যে স্লোগান দিছো, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, সেই রক্তে আগুন লাগার মতো একটা ব্যাপার যখন আমাদের ভিতরে চলে আসে, সেটাই হচ্ছে আমার বীরত্ব ব্যঞ্জক কাহিনী। এবং এখানে একজন মহৎ জীবন কাহিনী অবলম্বন করে এটা দেখা হয়। মহৎ জীবন কি? এই নায়ক থাকে অত্যন্ত সদ্গুণ সম্পন্ন, সে দেশপ্রেমিক হয়, সুদর্শন হয়, অনেক গুণে গুণান্বিত হয়, সুপুরুষ যাকে বলে। তো এবং তার জীবনের কাহিনী নিয়েই এটা লেখা হয়। এবং এখানে থাকে ভাব কল্পনা এবং ঐশ্বর্যময় শব্দ ভান্ডার। মানে এখানে যে স্বাভাবিক যে শব্দ আমরা ব্যবহার করি, সেরকম শব্দ এখানে ব্যবহার করা হয় না। এখানে আমরা স্বাভাবিক যা দেখি তার চাইতে আরো অনেক অনেক বেশি ভাব কল্পনা এখানে দেখানো হয়। একটা কল্পনার স্বর্গরাজ্যে যেন চলে যায়।
তো এরকম করে যখন একটা কাব্য লেখা হয় তখন সেটা হয়ে যায় একটা মহাকাব্য। মহাকাব্য একটি বস্তুনিষ্ঠ কবিতা। কেন বস্তুনিষ্ঠ কবিতা? কারণ হচ্ছে যে মহাকাব্যে তোমার সবগুলো বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। যেমন এখানে হিন্দু কেউ আছো তোমরা? অভিজিৎ, অভিজিৎ, দ্রোণের নাম তো শুনছো তাই না? হ্যাঁ স্যার। একলব্য, দ্রোণ, এদের এদের কথা শুনছো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনছি। আচ্ছা, এখানে একলব্য কাহিনীটা কি বলো তো একটু। একলব্য বলতে আপনার ওগুলা স্যার ওই রামায়ণের কাহিনী না? মহাভারত। ও আচ্ছা, সরি স্যার। তুমি এখন হিন্দু হইয়া যদি এটা না বলতে পারো। আচ্ছা আমি বলি, মহাভারতের একটা চরিত্র হচ্ছে একলব্য। একলব্য ছিল সাধারণ একজন জংলি রাজার সন্তান আর কি। ঠিক আছে? তো সে যে অর্জুনের যে উম, গুরু ছিল দ্রোণ, তার কাছে এই ধনুর্বিদ্যা শিখতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু সেই দ্রোণ তাকে বলে যে তুমি যেহেতু নিষাদ, তোমাকে আমি কি করতে পারবো না, শিখাতে পারবো না। তো সে তখন কি করে, জঙ্গলে চলে যায় এবং সেখানে একটা মূর্তি, দ্রোণের মূর্তি বানিয়ে তিনি নিজে নিজেই একলব্য কি করে ধনুর্বিদ্যা রপ্ত করা শুরু করে, কোনো ধরনের গাইড ছাড়াই। ওকে। তো একটা সময়, তো এদিকে আবার দ্রোণ অর্জুনকে বলেছিল যে অর্জুন হবে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ। তো একবার জঙ্গলে এই অর্জুনের সাথে একলব্য দেখা হয়ে যায় এবং সেখানে অর্জুন দেখতে পায় যে অর্জুনের চাইতে একলব্য অনেক বেশি দক্ষ। তো অর্জুন তখন দ্রোণকে বলে যে আপনি তো বলেছিলেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ, কিন্তু আহ, অর্জুন বলে যে তাহলে ওই এ তো আমার থেকে আর অনেক বেশি দক্ষ, আমি কেমনে তাহলে সর্বশ্রেষ্ঠ হলাম? এখন দ্রোণ তো বলে ফেলছে। হ্যাঁ, এখন এটাকে বাস্তবায়ন করার জন্য সে একলব্যকে বলে তুমি আমাকে তো গুরু মানছো, তাহলে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা হিসেবে তোমার হাতের যে পাঁচটা আঙ্গুল আছে না এরকম, পাঁচটা আঙ্গুলের ভিতরে যে বৃদ্ধ আঙ্গুলটা যেটা থাকে, সেই বৃদ্ধ আঙ্গুলটা কেটে আমাকে কি গুরু দক্ষিণা দান করো। তো সাধারণত বৃদ্ধা আঙ্গুলটা কেটে দিয়ে দেয় যদি, তাহলে এই যে এইভাবে তো আমরা ধরতে পারবো না। তীর টানার জন্য এভাবে করে ধরতে হবে না, এটা দিয়ে এইভাবে ধরতে হবে না। তো ওইটা তো করা যাবে না। আর এই ধরার ভিতরেই কিন্তু তোমার নিশানা ঠিক হয়। ওকে। তো এখন তখন একলব্য সাথে সাথেই গুরু দক্ষিণ হিসেবে ছুরি দিয়ে আঙ্গুলটা কেটে দিয়ে দেয়, কিন্তু এরপরে তার আর কি থাকে না, ওই যে সে যে দক্ষতা ছিল ধনুর্বিদ্যায়, সে দক্ষতাটা আর থাকে না। তো এখন আমাদের কাছে এটা মনে হতে পারে যে দ্রোণ এটা খুব অনৈতিক একটা কাজ করছে, কিন্তু আমরা দ্রোণের জায়গাতে আমরা মহাকাব্য যখন পড়ব, দ্রোণের কিন্তু কি এই কাজটা করতে তারও ভালো লাগে নাই। হ্যাঁ, কিন্তু সে এটা করতে বাধ্য হয়েছিল, কারণ এই একলব্য ছিল দ্রোণের বা ওই যে অর্জুনদের শত্রু রাজ্যের রাজপুত্র। ঠিক আছে? তো সে যদি ধনুর্বিদ্যা অত্যন্ত ইয়ে হয়ে ওঠে তাহলে সেটা এই অর্জুনদের রাজ্যের জন্য ক্ষতিকারক হবে। এখন যেহেতু সে অর্জুনদের কৌরব রাজ্যের সে ইয়া খাইছে, নুন খাইছে, বা সেখানকার ইয়া নিচ্ছে। হ্যাঁ, সেহেতু সে এই এই জিনিসটা হতে দিতে পারে না। এটা গেল প্রথম ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে এই যে যে একলব্যর সাথে সে একটা কপটতা করলো, এর জন্য অর্জুনই কিন্তু মনে মনে অনেক বেশি হীনমন্যতার শিকার হয়েছিল। হুম। তার মনেও অনেক দুঃখ সে পেয়েছিল। তো এই যে যে ব্যাপারটা, এখানে হচ্ছে আমরা এরকম করেই মহাকাব্যে আমরা এরকম অনেক বস্তুনিষ্ঠ বিষয় আমরা দেখতে পাবো। তো তাহলে হ্যাঁ বলো তুষার। স্যার ওই রামায়ণ মহাভারত এই এই ধরনের মহাকাব্যগুলো কি স্যার প্রথম দিকে মুখে মুখে প্রচলিত ছিল, নাকি প্রথম থেকে এগুলো লেখা হয়? আর স্যার মানে রামায়ণ কিংবা মহাভারতের সৃষ্টিকাল মানে এখন থেকে অন্তত কয় শত বছর আগে হতে পারে, মানে এগুলো যখন লেখা হয় তখন? আচ্ছা, গুড কোয়েশ্চেন। রামায়ণ বা মহাভারত এটা আসলে
অ্যাকর্ডিং টু লিটারেচার, হুম, লিটারেলি রামায়ণ মহাভারত লেখা হয়েছে আজকে থেকে প্রায় আহ 1-1.5 হাজার বছর পূর্বে। ওকে, কিন্তু এখানে রামায়ণ মহাভারতে মূলত ভারতের প্রচলিত নানা ধরনের লোক কাহিনীকে একটা ঘটনার সূত্রে এক 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 ইয়েতে নিয়ে আসা হয়েছে। ওকে, একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে আমরা অসংখ্য ঘটনা উপঘটনা দেখতে পাবো। যেমন আমরা রামায়ণে যদি আলোচনা করি, দেখি যে রামায়ণে মূলত আমরা জানি যে আমরা যদি আমাদের আমাদের যে ইয়েটা, আমাদের যে নৃতাত্ত্বিক পরিচয় যদি বৈজ্ঞানিক যে বিশ্লেষণ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আমরা পূর্বে একদম এখানে এই ভারতীয় উপমহাদেশে সবার পূর্বে ছিল কারা? নিগ্রোয়েটরা। তারপরে আসলো তোমার দ্রাবিড়রা। আহ, এরপরে আসলো, সরি, নিগ্রোয়েটদের পরে আসলো অস্ট্রিক, অস্ট্রিকদের পরে আসলো দ্রাবিড়। হ্যাঁ, দ্রাবিড়দের পরে আসলো আর্য। এই আর্য কারা? আর্য হচ্ছে ইউরোপিয়ান যারা, তারা। তো এই ইউরোপিয়ানরা ককেশীয় পর্বতমালা অতিক্রম করে এখানে ইউরোপ থেকে এখানে আসলো, এবং এখানে দেখবা রামায়ণ মহাভারতে ঘোড়ার ব্যবহার কিন্তু আছে, তাই না? কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোথাও কিন্তু প্রাকৃতিক ভাবে ঘোড়া উৎপন্ন হয় না। হয় আমাদের দেশে প্রাকৃতিক ভাবে সাপ উৎপন্ন হচ্ছে, কুমির উৎপন্ন হচ্ছে, বাঘ উৎপন্ন হচ্ছে, সিংহ কিন্তু উৎপন্ন হয় না। আবার দেখো যে এই আমাদের এখানে বাহন গুলোতে আমরা ওরকম ঘোড়ার মতো দ্রুতগামী কিছুই আমরা দেখি না। তো এগুলো কোথা থেকে আসলো? ইউরোপ থেকে আসলো। এবং আরেকটা জিনিস দেখবা যে হিন্দুদের দেবদেবীদের যে ইয়াটা আছে, আহ মূর্তিগুলো আছে, সেখানে তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে যে সে দেবদেবীগুলো ইউরোপিয়ান মানুষের মতো করে আহ, তাদের শারীরিক কাঠামো, তাদের উন্নত নাক, খাড়া নাক, চোখগুলো ইয়া, তাদের সুঠাম দেহ। হ্যাঁ, আবার ওদিকে ওষুধ স্থলে কাদের রাখা হয়েছে, তাদের সাথে যদি দেখো দেশ, তাদের সাথে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের মিল আছে। বেটে কালো, প্যাট মোটা, এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে দেখি। তো এটা রামায়ণের কাহিনী, এটা আমার কথা না, এটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের কথা। বঙ্কিমের একটা প্রবন্ধ আছে, সেই বঙ্কিমের প্রবন্ধ অনুযায়ী রামায়ণের কাহিনীটা মূলত হচ্ছে এই যে এই ইউরোপিয়ানরা আহ ককেশীয় পর্বতমালা দিয়ে আমাদের প্রথমে উত্তর ভারতে আসলো। উত্তর ভারতে এসে ওখান থেকে দখল করতে 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 তারা কি করলো? একদম লঙ্কা পর্যন্ত গেল, শ্রীলঙ্কা পর্যন্ত গেল। এই পুরো ভারত দখল করার প্রক্রিয়াটা হচ্ছে রামায়ণের কাহিনী। আমরা রামায়ণে রামকে দেখি কি, সে একের পর এক রাজ্য জয় করতে করতে লঙ্কার দিকে গমন করতেছে। আবার মহাভারতের কাহিনীটা কি হয়েছে? মহাভারতের কাহিনীটা হয়েছে যে এই যে পুরো ভারত যখন আর্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই রাজ্যের ভিতরে কি হয়? ভাইতে 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 সংঘাত হয়। এই ভাই ভাই সংঘাতের কাহিনীটা নিয়ে লেখা হলো মহাভারত। তো এই ঘটনাগুলো আজকে থেকে লিটারেলি ইয়ে করলে দেখা যায় যে প্রায় হাজার খানেক বছর আগে এগুলো লেখা হয়েছে। তা এখানে যে গল্পগুলা উপঘটনাগুলো আছে, সেগুলো আগে প্রচলিত নানা ধরনের ঘটনা উপঘটনাকে কি করা হচ্ছে, একটা সূত্রে আবদ্ধ করা হয়েছে। রামায়ণের কাহিনীগুলোকে রামের আহ চরিত্র দ্বারা রামকে অবতার বানিয়ে সেটার মাধ্যমে একতাবদ্ধ করা হয়েছে, একত্রিত করা হয়েছে। আবার আহ এটা কি বলে, মহাভারতে, মহাভারতে কৌরব আর দুর্যোধন আর অর্জুনদের যুদ্ধের কাহিনীকে নিয়ে কি শ্রীকৃষ্ণকে অবতার বানিয়ে একটা আলাদা কাহিনী প্রচলন, একটা অনেকগুলো কাহিনীকে একটা সূত্রে আবদ্ধ করা হয়েছে। যেমন আমরা মালা যেমনে গাঁথি, অনেকগুলা গল্প, অনেকগুলা ফুল একটা সুতা দিয়ে কি করি, যখন গাঁথি তখন সেটা একটা কি হয়, মালা হয়। তো ঠিক ঠিক তেমনি এরকম অনেকগুলো গল্পকে একটা সূত্রবদ্ধ করা হয়েছে যখন, তখন সেটা হয়ে গেছে একটা মহাকাব্য। তো এভাবে আসলে মহাকাব্যগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু প্রচুর পরিমাণে দেবদেবীর নির্ভরতার কথা বলা হয়েছে, দেবদেবীর প্রসঙ্গ এসেছে, তাদের কাহিনী এসেছে, এই কারণে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা রামায়ণ মহাভারতকে আহ প্রায় ধর্মীয় গ্রন্থের মতো করে কি করেন, সম্মান করেন।
তো তোমরা যত কিছুই বলো না কেন, রামায়ণ মহাভারত কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ না। এগুলো হচ্ছে যে জাস্ট একটা লিটারারি বুক। বা আমরা যেরকম আমরা যে উপন্যাস দেখি, আমরা যে কবিতার বই দেখি, সে ঠিক তেমনই একজন রচয়িতা এটা তৈরি করেছেন। এটা তো লেখাই আছে, রামায়ণ তৈরি করেছে কে? বাল্মীকি। লিখেছেন বাল্মীকি। আর মহাভারত লিখেছেন কে? ব্যাসদেব। তো এই যে যে ইয়েগুলো, তো যেহেতু এগুলো ঐশ্বরিক না, ধর্মীয় গ্রন্থ কখন হয়? ধর্মীয় গ্রন্থ হয় যখন এটা ঐশ্বরিক, উপর থেকে আসে নিচে। যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে কি? বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই চারটা বেদ হচ্ছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ। কারণ হচ্ছে এগুলো কিভাবে আসছে দেখি, বলো বিশ্বজিৎ, বলো বেদ বেদ কিভাবে আসছে? অভিজিৎ, sorry, বিশ্বজিৎ বলতেছে, অভিজিৎ। বেদ কিভাবে আসছে বলো দেখি। আর ব্যাখ্যা হচ্ছে যে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, এটা এটা আপনার এই বেদ যখন হিন্দুদের মধ্যে, সেটা যখন অর্থাৎ সবার কাছে যখন চলে আসে, সেটা আপনার একদম মানে এই কৃষ্ণ নাকি বেদটা নাকি লিখছে, সেটা বলা যায়। আমি এটুকু জানি স্যার, আপনি বিস্তারিত আপনি বলেন। আর তুমি হিন্দু, তোমার থেকে কি আমি বেশি জানবো? স্যার সেটা না, ওই আমার অনেক না জানা থাকতে পারে, আপনি বলুন, সমস্যা নেই। আচ্ছা, আমি যা জানি তাই বলি। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ। এবং বেদগুলো এসেছে তোমার সত্যযুগে। সত্যযুগ আমরা জানি যে হিন্দু ধর্ম মতে তিনটা যুগ আছে: সত্যযুগ, আরেকটা মধ্যে কলিযুগ। না এখন স্যার, চারটা: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যাঁ, হ্যাঁ। তো এই সত্যযুগে এই ঋষিরা আহ, যে ধ্যান করছে, ঠিক আছে, তারা হাজার হাজার বছর ধরে ধ্যান করে তারা কি করছে, ওই যে আহ মানে ঈশ্বরের কাছ থেকে বাণী প্রাপ্ত হয়েছে, সেগুলোর লিখিত রূপটাই হচ্ছে তোমার বেদ। ওকে। তো আহ, এখন কিন্তু আমরা ইয়ে অনুযায়ী কলিযুগে আছি। হুম। তো আহ, এই যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে দেখলাম যে তিনি বলতেছেন যে পৃথিবীর বয়স আর 200 থেকে 300 বছর। ওকে। তো 2 থেকে 300 বছর পরে পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে। তো আসলে অনেকেও বললে এতটা গুরুত্ব দিতাম না, কিন্তু যেহেতু উনি বলছে, একজন নোবেল লরিয়েট, এবং শুধু যে নোবেল লরিয়েট তো অনেকেই আছে, কিন্তু উনি কিন্তু খুব পুরো পৃথিবী তাকে কি করে, অনার করে। যে এই যে মুকেশ আম্বানি বিয়ে করছে, তার এখানে সে সালমান খান, শাহরুখ খান এদেরকে নিয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন নামি নামি সেলিব্রিটিদেরকে টাকা দিয়ে নিয়ে গেছে। এরাই এসে রিকোয়েস্ট করে ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য। বুঝে গেছে? তো তাহলে বুঝো যে তারা, উনি একদম কত বড় মাপের মানুষ। তো মেসি 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 ওয়েট করে ডক্টর ইউনূসের জন্য যে তার সাথে একটা ছবি তুলবে। তো আমরা এত বড় একটা মাপের মানুষকে এতদিন নানাভাবে হেনস্থাই করে গেছি শুধু। তো যাই হোক, আমি ওইটা আলোচনার বিষয় না। তো এই সত্য যুগে প্রাপ্ত যে বাণীগুলো, সেটাই হচ্ছে আমাদের মূলত ধর্মীয় গ্রন্থ। কিন্তু আমাদের বর্তমানে আমরা যেটা দেখি, আমরা আমাদের দেশের হিন্দুদেরকে, তারা কিন্তু কি ধর্মীয় গ্রন্থ হিসেবে প্রথমে করতেছে গীতা। গীতা কিন্তু মহাভারতেরই একটা অংশ মাত্র। কারণ এখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথনটাকে জাস্ট সংক্ষিপ্ত আকারে, সামারি আকারে লেখা হয়েছে। স্যার, এটা হচ্ছে গীতা। হুম। স্যার আসলে এখানে ব্যাগের মধ্যে যে কথাগুলো লেখা আছে, সেগুলো যদি হিন্দুরা যদি পড়ে, অর্থাৎ হুম। আপনার রাস্তা দিয়ে হাঁটতেও পারবে না। এখানে লেখা আছে, একজন কেউ যদি হাঁটার সময় একটা যদি পিঁপড়ও যদি মারে, তাহলে সে তো ওনাকে তার থেকে সে প্রাপ্ত গ্রহণ করতে হবে। এবার আপনি যদি স্নান করতে যান, বলা হচ্ছে স্নানের সময় আপনি হাতে সাবান মাখতে পারবেন না, মাটি দিয়ে মানে ওই যে মাটি আছে, মাটি দিয়ে আপনাকে হাত ধরতে, তুমি এগুলো যদি তুমি পড়তে বলে দেয়। দেখছো? হ্যাঁ স্যার, আমরা ব্যাটটা পড়ছি, কিন্তু আপনার প্রথম খণ্ডটা পড়ছি, মানে ওই 4 খণ্ডটা পুরো পড়া হয়নি। আচ্ছা। যেটা আমার আমার সামনেটা পড়ছি। আচ্ছা, আচ্ছা। আমি আসলে ধর্মীয় বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছি না, এটা তোমার ইয়া। এখন আমরা যদি আসলে ধর্মীয় ভাবে অনেক কিছুই মানতে পারি না। হ্যাঁ, যেমন আমরাও যদি ইসলামের একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ইসলাম যদি মানতে যাই,
ওকে, আমরা বর্তমান সময়ে চলা অনেক বেশি মুশকিল হয়ে যাবে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেই গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিছে যে কোন সময়ের ইমান বেশি ইয়া হবে, বেশি মূল্যবান হবে, আমাদের সময় নাকি একদম শেষ সময়, তো যখন তখন। বলছে যখন শেষ সময় যখন তখন। বলছে কেন? বলছে যে তখন ইমানটা এত বেশি ইয়া হয়ে যাবে যে হাতে তুমি কয়লা, জ্বলন্ত কয়লা রাখাটার মতো অবস্থা হয়ে যাবে। ওকে। তো তোমরা দেখো যে আমরা বর্তমানে যেমন ইসলামে সুদের ব্যাপারটা এমন ভাবে ইয়া করা হয়েছে, এটাকে খুব বেশি অ্যাভয়েড করতে বলা হয়েছে, কোনোভাবে এটা সংস্পর্শে না আসার কথা বলা হয়েছে। কিন্তু আবার এটাও বলে দিছে যে সুদ এমন সময় আসবে, সুদটা ধুলাবালির মতো সব জায়গায় ছড়িয়ে যাবে। তো তুমি দেখো আমরা এখন সুদ ছাড়া কোনোভাবে আমাদের অর্থনৈতিক সিস্টেম চলবে? কোনোভাবে সম্ভব না। তুমি এই যে যে মোবাইলে টাকা ভরতেছো, এখানেও কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট কাজ করতেছে, করতেছে না? তো আসলে সব জায়গাতে এরকম। আমরা আসলে আমাদের ধর্মীয় গ্রন্থ, আমি নিজেও আমার ধর্ম সম্পর্কে ভালো জানি না। হ্যাঁ, আমি এখন হিন্দু ধর্ম নিয়ে যা বলতেছি, এগুলো আসলে আমার ধর্মীয় স্টাডি না, এগুলো হচ্ছে যে এরকম পড়াইতে গিয়ে নিজে যা বিভিন্ন ধরনের আপনি স্যার আলোচনা জেনেছি। আচ্ছা, স্যার আপনি হিন্দু না হলেও আপনি অনেক ভালো জানেন, আমাদের থেকে অনেক ভালো জানেন আপনি। আচ্ছা, তো যাই হোক আমি আর আলোচনা, ধর্মগুলোর ব্যাপারে জানার জন্য কোনো বই কি সাজেস্ট করা যায়? ধর্ম জানার ব্যাপারে তোমার এই বিভিন্ন বই আছে। বাংলায় বিশেষ করে মনে করেন, মানে রিসার্চফুল যেগুলো আছে, এমনি তো পথে ঘাটে অ্যাভেলেবল পাওয়া যায়। কথাটা অ্যাভেলেবেল না, আমার এখন নাম মনে আসতেছে না। আমার একটা বই আছে যে তোমার অ্যাকুরেট নামটা মনে আসতেছে না, যে আহ, ওখানে ধর্মের কম্পারিজন নিয়ে আলোচনা করা হয়েছে, এই ধর্মের সাথে ওই ধর্মের মিল বা অমিল এরকম করে। হ্যাঁ, আবার হচ্ছে যে এরকম আর অনেক কিছু ইয়ে করছে, আমি নামটা জানলে আমি জানাবো। আচ্ছা স্যার, আর একটা ব্যাপার হচ্ছে স্যার, ওই এই গ্রিক যেগুলো আছে স্যার, এই হ্যাঁ। গ্রিক ফোরাম, যে গ্রিক মাইথোলজি যেগুলো আছে স্যার, ওখানে স্যার ওই আমি স্যার একটা ছোটবেলায় পড়ছিলাম যে হেক্টরের বীরত্ব। ওখানে ট্রয় নগরী আর মানে গ্রিক নগরীর মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছিল স্যার। ওখানে দেখা যায় মানে এরকম ইয়ার মতো রামায়ণে যেরকম দেখা যায় দেবতারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। মানে শিব ছিল স্যার ইয়ার পক্ষে, এই রাবণের পক্ষে, অন্যদিকে এই রামের পক্ষ, বেশ কিছু দেবতা ছিল। তো এখানেও দেখা যাচ্ছে মানে দেবতাদের মধ্যে একটা বিভক্তি। মানে ওই কেউ কেউ ছিল গ্রিক রাজ্যের পক্ষে, কেউ ছিল ট্রয় রাজ্যের পক্ষে, এই ধরনের। স্যার এখানে তাহলে স্যার দেখা যাচ্ছে এই আমাদের যে রামায়ণ কিংবা মহাভারতের সাথে গ্রিক মাইথোলজির কি আছে, হিন্দু মাইথোলজির সাথে স্যার গ্রিক মাইথোলজির একটা মিল মানে পাওয়া যায়। হুম স্যার হুম। মানে কোনটা, মানে গ্রিক মাইথোলজি কি আগে এসেছে নাকি হিন্দু মাইথোলজি আগে এসেছে? মানে কোনটা থেকে কোনটা অনুপ্রাণিত হয়েছে এই ধরনের মনে হয়? আসলে এগুলা পৃথিবীতে তো মানুষ প্রথমে এক জায়গায় ছিল, এক জায়গা থেকে আস্তে 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 ছড়াইছে, তাই না? তো এই ঘটনাগুলো আগে এক জায়গাতে ছিল, যখন স্থান ভেদে যখন ইয়ে হয়েছে, তখন সেটা অনেক বেশি ছড়িয়ে গেছে আর কি। তো আহ, কিন্তু আমাদের এই যে তুমি যে কথাটা বললা, এটা এটা কিন্তু অনেক ইয়াতে বলে, ওই যে কম্পারিজন নিয়ে আলোচনা করা হয়েছে না, এখানে দেখো আমরা রামায়ণে দেখি যে সীতাকে হরণ করা হয়েছে দেখে একটা যুদ্ধ হয়েছে, আমরা মহাভারতে দেখি যে দ্রৌপদীকে অপমান করা হয়েছে দেখে যুদ্ধ হয়েছে, আমরা ইলিয়াড ওডিসিতেও সেম ঘটনা দেখবো যে নারী কেন্দ্রিক, নারীকে নিয়েই কি ঘটনা হয়েছে। হ্যাঁ। তো এই যে যে এখানে দেবদেবীরা বিভক্ত হয়ে গেছে, আহ, এখানে যুদ্ধের আয়োজনের ইয়ে হচ্ছে, সমুদ্র পারার পারের একটা ব্যাপার আছে, আমরা রামায়ণে দেখি দেখি সমুদ্র পার হতে হচ্ছে। হ্যাঁ। তো এই যে যে ব্যাপারগুলো আসলে কিন্তু সব বোঝায় যে আমাদের, প্রমাণই করে দেয় যে আমরা প্রথমে এক জায়গায় ছিলাম, আস্তে 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 আমরা ছড়িয়ে গেছি। ওই আমরা মনে করো তুমি একটা গল্প শুনছো তোমার বাবার কাছ থেকে, তোমার বাবা শুনছে তোমার দাদার কাছ থেকে, তোমার দাদা শুনছে তার বাবার কাছ থেকে। তো এরকম হইতে 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 কি হয়, গল্পের ভিতরে অনেক চেঞ্জ চলে আসে। এই রামায়ণ মহাভারতে কিন্তু সেম ঘটনা ঘটছে। ভারতের এক এক জায়গায় রামায়ণ মহাভারতে দেখবা যে কি এক এক ধরনের ট্রান্স দেখানো হচ্ছে, এক এক ধরনের ঘটনা দেখানো হচ্ছে। প্রায় মূল ঘটনা প্রায় সেম, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে কি হচ্ছে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই না? যেমন দেখো যে ভারতেই দেখো যে আমরা ধর্মীয় উৎসব যদি হিন্দুদের আমরা আলোচনা করি, দেখবো যে কলকাতায় প্রধান ধর্মীয় উৎসব কি হিন্দুদের দুর্গাপূজা। আবার ওই যে তোমার
তোমার তামিলের ওদিকে এদের প্রধান ধর্মীয় উৎসব কি? গণেশ। হ্যাঁ। আবার কোথাও কোথাও মা তারা। আবার কোথাও এই যে তোমার এটা কি বলে এই কি বলে? কালী পূজা। হ্যাঁ, কালী পূজা। এরকম করে এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু করা হচ্ছে। আবার এই যে এখন অনেকে দেখো যে হিন্দুদের ভিতরে আবার অনেকে এখন এই যে শুধু কৃষ্ণকেই আহ ঈশ্বর ভাবতেছে। হ্যাঁ। তো এরকম করেও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এগুলো আসলে তোমরা যত বেশি পড়বা তত বেশি জানতে পারবে। হ্যাঁ। আর এই যে তুমি যে বললো যে এটা ঠিক আছে, এরকম মিল কিন্তু আমরা পাই। তুমি দেখো যে এই আমরা মহাভারতেই এক জায়গায় দেখবো যে কি, যে মহাভারতের যে পঞ্চপাণ্ডব তার মাকে নিয়ে যখন এক জায়গায় যাচ্ছিল, হ্যাঁ, হঠাৎ করে পানির তৃষ্ণা হয়। তো ভীম ছিল অত্যন্ত শক্তিশালী। সে তখন কি করে, পাথরে এমন ভাবে ইয়ে করে যে পাথর ফেটে সেখান থেকে পানি বের হয়। তা আমরা একই জিনিস কিন্তু আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম বা ওই যে ইয়ার ঘটনাতে কিন্তু দেখি, তাই না? যে পায়ের আঘাতে মরুভূমির এখান থেকে কি আসলো, পানি বের হয়ে আসলো, জমজম কূপের যে ঘটনাটা। তো আসলে এই কথাগুলো না, তোমরা বাংলার স্টুডেন্ট, তোমরা এখন বুঝতেছো। আমি যদি এখন অন্য জায়গায় বাইরে বলতাম, হ্যাঁ আপনি এগুলি কি বলতেছেন, এই সেই অনেক কথা বলা হয়ে যেত। লাঠি সোড়া নিয়ে বেরোইতো। কথায় আপনি আমাকে হিন্দু ধর্মের ইয়ার সাথে আমাদের ইসলাম ধর্মকে এভাবে মিলাই ফেলছেন। আমি শুধু একটা ঘটনা বলি। এই যে যে 5 তারিখ ইয়া ঘটনার পরে, তো 6 তারিখ না 7 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কলেজে একটা ব্যানার লাগানো হয়েছে। হ্যাঁ। তো ওখানে উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি একটা স্টুডেন্ট, পরিচিত স্টুডেন্ট, একটা ডাইকা বলছি যে ওখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছো, এটা কি শুধু মুসলিম ছেলেরা আন্দোলন করছে? এখানে তো সব ছেলে মেয়েরাই ছিল। এখন তো ওই যারা অমুসলিম যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ, তারা তো তোমার এই ব্যানারের নিচে আসবে না। ওমা, এটা নিয়ে নাকি অনেক সমালোচনা, আমি নাস্তিক, এই সে আরো অনেক কথা বের হয়ে গেছে। এক সমস্যা। তো বাংলাদেশ আসলে কথা বলতেও ভয় লাগে, বা এখন তো আরো বেশি সমস্যা। আওয়ামী লীগের আমলে যাও একটু ওপেনলি কথা বলা সম্ভব ছিল, এখন জামাত শিবিরের আস্ফালন এত বেশি বেড়ে গেছে। জামাত শিবির এমন ভাবে এখন ইয়ে শুরু করছে, জামাত শিবির কি জিনিস এখনকার জেনারেশন বুঝবে, আর এখনো বুঝে নাই জামাত শিবির কি জিনিস। আমি নিজে আচ্ছা, দেখছি। রাজনৈতিক ভাবে কার্যক্রম করলে ঠিক আছে, কিন্তু ধর্মকে ব্যবহার করে এটা হচ্ছে সমস্যা। এই তো আপনার ক্যালিওগ্রাফি করতেছে দেওয়ালে, কেউ যদি ফাঁসে যদি ওখানে কি করে, মানে একটা মূর্তি পূজা মূর্তির ইয়া করে, তাহলে আমরা ওইটা কেটে দিই, আবার আমরা গণতান্ত্রিক হিসেবে কি করি, গণ আন্দোলন করলাম। হ্যাঁ, হ্যাঁ। আসলে আমাদের এখন এইসব জিনিস থেকে দূরে চলে যেতে হবে। সংখ্যালঘু শব্দটা আমাদের দেশে ইউজ করাই উচিত না। সংখ্যালঘু শব্দটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হুম। কেন সংখ্যালঘু হবে? আর তারাই বা নিজেদেরকে কেন সংখ্যালঘু ভাববে, কেন নিজেকে দুর্বল ভাববে, হীনমন্যতায় ভুগবে? তা এটা আর কি, আজকে ডক্টর ইউনূস বলছিল, এটা মোটামুটি ইয়া ছিল, এরকমই ছিল আপনার এর মতো। ওদের দরকার স্যার এখন মুসলিম লীগের মতো করে ওরা সংগঠিত হওয়া, ভারতে যেরকম মুসলিম লোকের ছিল। কোনোভাবে ধর্মীয় রাজনীতিকে প্রশ্রয় দেওয়া উচিত না। হুম। এটা কিন্তু 72 সালে এই বঙ্গবন্ধু এটা করছিল, এবং জামাতকে এই কারণে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, 1 মিনিট, আমার ছোট ভাই একটা ফোন দিছে।
ওকে, তাহলে আমরা আলোচনায় আসি। আমরা যেটা আলোচনা করতেছিলাম, অনেক দূরে চলে গেছি। তো আমাদের মহাকাব্যের যেটা ঘটনাগুলো এভাবে আসছে, আসলে সব মহাকাব্যেরই একটা সূত্র কিন্তু আমরা একই জায়গায় দেখতে পাই। তো আমাদের মহাকাব্যের একটা শ্রব্য কাব্যের অংশ, এখানে দেবতা বা অসাধারণ গুণ সম্পন্ন পুরুষের একক বংশ বা বহুনীপতি বা রাজা বাদশার বিস্তারিত বিবরণ থাকে। মানে আমার সোজা কথা, আমার মহাকাব্যের নায়ক হবে ও কোন উচ্চ রাজবংশীয়, সে হবে অত্যন্ত বীর, হ্যাঁ, সুপুরুষ, এবং ছেলে হইতে হবে, নায়ক কিন্তু ছেলে হইতে হবে। ওকে। তো এবং যেটা কি যে দেখো, অসাধারণ গুণ সম্পন্ন পুরুষ। তো আমরা যেমন দেখি যে রামায়ণে রাম ছিল অসাধারণ গুণ সম্পন্ন, অত্যন্ত শক্তিশালী। সে অসুরদের ধরে আশ্রয় দিত এবং সাহসী বীর। আবার দেখো যে ওই যে যে শিবের যে ধনুক, হ্যাঁ, যে ইয়াটা সীতা যে পণ করেছিল, সেই পণ করা যে ধনুক যে তুলতে পারবে, তাকেই সীতা বিয়ে করবে, এটা একমাত্র রামই তুলতে পারছিল। আর এর আগে কিছুটা সফল হয়েছিল রাবণ। হ্যাঁ, রাবণ কিন্তু প্রায় তুলেই ফেলছিল, কিন্তু পরবর্তীতে সে আহ, এটা ধরে রাখতে পারেনি, হাত থেকে পড়ে গেছে। কিন্তু এর আগে কেউ এসে ওটা নাড়াইতেই পারেনি। আর রাম এসে কি করলো, জাস্ট বাম হাতে ওটা তুলে ফেলছে, তুলে আবার ওইটা কি ভেঙেও ফেলছে। তো এই যে যে একটা ব্যাপার দেখো, অসাধারণ গুণ সম্পন্ন পুরুষ বা এক বংশ বা বহুনীপতি রাজা বাদশার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হয় যেখানে, সেটা হচ্ছে মহাকাব্য। আমাদের বর্তমানে আমরা যে মহাকাব্য যে আলোচনা করতেছি, মহাকাব্য এখন বর্তমানে কিন্তু কি নাই, প্রচলিত নাই। কারণ মহাকাব্যের জায়গাটা দখল করে নিয়েছে উপন্যাস। ওকে। আমরা কিন্তু মহাকাব্যের সাথে উপন্যাসে অনেক মিল পাই, যেমন মহাকাব্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা বর্ণনা থাকে, উপন্যাসেও সেম। মহাকাব্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে, অধ্যায় থাকে। আমাদের এখানে উপন্যাসে অনেকগুলো চ্যাপ্টার বা অধ্যায় থাকে। মহাকাব্যে অসংখ্য চরিত্র থাকে, হ্যাঁ, অসংখ্য ঘটনা উপঘটনা থাকে। ঠিক তেমনি উপন্যাসে অসংখ্য চরিত্র থাকে, অসংখ্য ঘটনা উপঘটনা থাকে। শুধু পার্থক্য একটাই, মহাকাব্য লেখা হয় পদ্যে বা কবিতার মাধ্যমে, ছন্দে, নির্দিষ্ট ছন্দে, এবং উপন্যাসটা লেখা হয় গদ্যে। ওকে। তো মহাকাব্য হচ্ছে ঠিক তেমনি দীর্ঘ বিস্তৃত কবিতা বিশেষ, সাধারণত দেশ কিংবা সাংস্কৃতিক বীরত্ব গাথা এবং ঘটনাক্রমের বিস্তৃত বিবরণ এতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। এই যে সুপ্রাচীন কালে, এই যে কে একদম প্রশ্ন করছিল, যে মুখে মুখে প্রচলিত কবিতা সমগ্র মহাকাব্যের মর্যাদা পেয়েছে। এই যে মুখে মুখে প্রচলিত নানা ঘটনা উপঘটনাকে কি করা হয়েছে, এগুলো কিন্তু কি করা হয়েছে, একটা ইয়েতে নিয়ে আসা হয়েছে। যেমন তো মহাকাব্যের এই প্রাকৃতিক বিবিধ দৃশ্যমালা পরিবর্তন বর্ণিত, এবং এতে কমপক্ষে 8টি কিংবা ততোধিক স্বর্গ বা ভাগ থাকে। স্বর্গ বানানটা খেয়াল করো, স্বর্গ হবে দন্তুস্বয় গয়েরের। এখানে যদি বফলা দিয়ে দাও, এই স্বর্গ দ্বারা হবে বেহেস। বুঝে গেছে? কিন্তু আমার এইখানে স্বর্গেতে দেখো, স্বর্গে কোনো বফলা নাই, এই স্বর্গ মানে হচ্ছে চ্যাপ্টার বা ভাগ। ওকে। এরকম আমরা কিছু ইয়ে দেখি, রামায়ণ মহাভারত মেঘনাদ। আবার অল্প আয়াতে কিছু আছে যেগুলো, সেগুলো হচ্ছে খণ্ডকাব্য। আমাদের এই যে রামায়ণ মহাভারত মেঘনাদ বধ, এগুলোতে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কি থাকে, বর্ণনা থাকে, অসংখ্য চরিত্র থাকে, চরিত্র অনুযায়ী সংলাপ থাকে। কিন্তু আমাদের এই যে মেঘদূত, সীতার বনবাস, শকুন্তলা, এগুলো একটা ছোট্ট খণ্ডাংশ মাত্র, এগুলো কিন্তু মহাকাব্য না। এগুলা ঘটনার শুরু কিভাবে হয়েছে, হঠাৎ করে শুরু হয়েছে, হঠাৎ করে শেষ হয়েছে, বা অন্যান্য যে কবিতাগুলো আমরা দেখি, সেখানে জাস্ট খণ্ড একটা চিন্তাকে, একটা চিন্তার একটা পাঠকে সেটা কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। হয়তোবা তুমি রাতের বেলা তুমি আকাশের দিকে তাকাইলা ছাদে গিয়ে, দেখলে যে খুব সুন্দর চাঁদ উঠছে, তো তখন তোমার মনের ভিতরে একটা ভাব উঠলো, তখন তুমি মনের ভাবটা একটা কয়েকটা লাইনে একটা প্রকাশ করলা কবিতার মাধ্যমে, এটা হচ্ছে একটা খণ্ড কবিতা। কিন্তু আমি যদি মনে করো একজন ব্যক্তির, সে জন্ম কিভাবে হলো, তার মৃত্যু কিভাবে হলো, এই সব জিনিস আলোচনা করতে যাই, তখন সেটা হয়ে যাবে কি, মহাকাব্য। যেমন আমরা রামায়ণে দেখি রামের জন্ম থেকে শুরু করে রামের একদম প্রস্থান পর্যন্ত ঘটনা। মহাভারতে আমরা দেখি শ্রীকৃষ্ণ অর্জুনের জন্ম থেকে শুরু করে একদম তার প্রস্থান পর্যন্ত ঘটনা। মেঘনাথে আমরা একই জিনিস দেখি। তো মেঘনাথটা একটু এই রামায়ণ মহাভারত থেকে একটু ভিন্ন, সেটা কেমন ভিন্ন সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করি। তো পাঁচটায়, তো আলংকারিক এরিস্টটল কিছু কথা বলছে যে মহাকাব্য আদি মধ্য অন্ত সমন্বিত বর্ণনাবদ্ধ কাব্য, এতে বিশিষ্ট কোন নায়কের জীবন কাহিনী, দেখো এটা আমি বলছি যে বিশিষ্ট কোন নায়কের জীবন কাহিনী অখণ্ড রূপে একই বিরচিত ছন্দের সাহায্যে কীর্তিত হয়। ওকে। আর রবীন্দ্রনাথ বলছে কি, কালে কালে একটি সমগ্র জাতি যে কাব্যকে একজন কবির কবিত্ব শক্তি আশ্রয় করিয়া রচনা করে তুলিয়াছে,
তাহাই যথার্থ মহাকাব্য হয়। এখানে দেখো যে কালে কালে একটা সমগ্র জাতি, এই জন্য দেখো যে আমাদের যে মহাভারত, মহাভারত নিয়ে একটা কথা বলা হয়। মহাভারত নিয়ে বলা হয় যে যা নাই ভারতে তা নাই ভারতে, মানে মহাভারতে ভারতের সব জিনিস আছে, এমন কিছু নাই যা ভারতে তুমি খুঁজে পাবা না। যেটা তুমি খুঁজে পাবা না সেটা ভারতে নাই। ওকে, তো এই জন্য বলা হয় যে যা নাই ভারতে তা নাই ভারতে। তাহলে এইভাবে একটা সমগ্র জাতিকে এভাবে আমার কি করতেছে মহাভারত, কি করে রিপ্রেজেন্ট করে। যে একজন কবি, এই যে যে ব্যাসদেব যে তার কবিত্ব শক্তি দ্বারা সেটাকে তুলে ধরছে, সেটা হচ্ছে আমার যথার্থ মহাকাব্য। তো পৃথিবীতে জাত মহাকাব্য, এই যে যেগুলো জাত মহাকাব্য আছে টোটাল মাত্র চারটা। চারটার ভিতরে একটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, রামায়ণে মূর্ধন্য হবে। হ্যাঁ, রামায়ণে মূর্ধন্য হবে। তারপর ব্যাসের বা ব্যাসদেবের মহাভারত, হোমারের ইলিয়াড এবং ওডিসি বা ওডিসি দুইটাই হয়। তা আমাদের এই মহাকবি হোমার কিন্তু দুইটা মহাকাব্য লিখেছে। আর বাল্মীকি লিখেছে কে? রামায়ণ। ব্যাস লিখছে কি? মহাভারত। কিন্তু একমাত্র দুইটা জাত মহাকাব্য লেখার কৃতিত্ব শুধুমাত্র কার? এই হোমারের। সে ইলিয়াড ওডিসি দুইটা মহাকাব্য লিখেছে, এবং হোমার কিন্তু কি ছিল? অন্ধ ছিল। হ্যাঁ, ইফতিকার বলো। আর ইফতিকার। এখানে রামায়ণ আর মহাভারতের মানে সংক্ষিপ্ত দুইটা বলছে, একটা সুনীল গঙ্গোপাধ্যায় আর একটা হচ্ছে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঔপন্যাসিক। হ্যাঁ, ওই দুইটা পড়ছিলাম। এ ইলিয়টের হোমার আর ইয়ার ওডিসি। ওডিসির এরকম কি সংক্ষিপ্ত কোনই আছে? হ্যাঁ, এখানে তোমার ইয়েতে আছে, তোমার ইলিয়াড এবং ওডিসি সংক্ষিপ্ত ইয়েটা, তবে অতটা সংক্ষিপ্ত না, একটু বড়। ওই তোমার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দুইটা বই আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। হুম, তোমরা আর যদি। এগুলো তো মশিউর রহমান যে অনুবাদ করছে, এগুলো তো অনেক বড়। হ্যাঁ, ওগুলাই। আচ্ছা, ওগুলাই। হুম। আর আচ্ছা স্যার, কোনো ইয়ে নেই। স্যার ট্রয় আর গ্রিকের কাহিনীগুলো স্যার ইলিয়ট থেকে নেওয়া, হ্যাঁ, হেক্টরের গল্পগুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই চারটা জাত মহাকাব্য একদম ঝাড়া মুখস্থ করবা, মহাকাব্য নিয়ে যেই প্রশ্ন করুক না কেন এই কথাটা ওখানে লিখে দিবা। কি বলছি বুঝছো? আর এখানে দুইজনের যে এরিস্টটল এবং রবীন্দ্রনাথের যে ডায়লগ আছে, এই দুইটা ডায়লগে ধারা মুখস্থ করে দিবা, ওইটা অবশ্যই এখানে লিখবা। তো আমরা বাংলা সাহিত্যে অনেকে মহাকাব্য লিখছে। তার ভিতরে সর্বপ্রথম যিনি মহাকাব্য লিখছেন তিনি হচ্ছেন মেঘনাদ বধ কাব্য লিখছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এবং বাংলা সাহিত্যে এটাই একমাত্র সার্থক মহাকাব্য, একমাত্র সার্থক মহাকাব্য। আর কোনো মহাকাব্য সার্থকতা লাভ করতে পারেনি। আসলে এই সার্থকতাটা কিভাবে নিরূপিত হয় বা কিভাবে নির্ধারণ করা হয়? সেখানে ছন্দের ব্যবহার, তোমার ঘটনার ঘন ঘটা, হুম, তারপর হচ্ছে যে কাহিনীর যে একটা সামঞ্জস্যতা, তারপরে হচ্ছে যে তোমার ঔচিত্য বোধ, রস, এই সার্বিক বিবেচনা করলে ঘটনাটা কি হয়? একটা সার্থকতা লাভ করে। কিন্তু আমরা এরপরে কায়কোবাদে মহাশ্মশান, এস.এম. বিজয়, সৈকত নবীনচন্দ্র সেনের যে যে ওই ওই যে, এক মিনিট, একটু লাইনে থাকো। এরে মারো ফাতা তো না হাত দেওয়া মারো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আঙ্গুর মাথা বাজে আন্দোলন তো তোমার হ্যাঁ, মারি তেরে লগে নাই হয়। না এনে ওই মারাত্মক ইয়ার তো সমন্বয়ের গ্যাস সমন্বয় লিস্ট করি দেয়, হ্যাঁ, লিস্ট যারা টিয়ার ফর নাম গিয়ে লিস্ট নোট দেয় হতমলি মারে। আয়না গরম মাঝে প্রথম গিয়ে তাই দিবে। আচ্ছা। ওরে আন্দোলন রে ভাই বারো ফোটারে পেজও করে হেলে ডাইরেক্ট আন্দোলন। ওরা ফিলে মারি। শুধু সাইড দিয়ে স্ক্রল করে দেয়, সাইড দিয়ে সাথে বারো ফোন না। ফেসবুক উড়াই দেবো না, ফেসবুকে দিয়ে দেয়। মারো ফেসবুক কি আন্দোলন এখন? ইয়া হড়ে তুই শিবির নে নাকি ছাত্র দল? না, এখন আর অন্য করে যাইয়া 7 মিনিটে শিবিরের খতম। ক্লিয়ার করে দেয় মারে বাতিল তো। নাকি বৈষম্য ছাত্র না দলের? না, শিবির যে হত এই বালা ভাই, মানে হ্যাঁ। নবুঝিবে এই নবে পরবুঝিবে দেয় শিবির হতম যে বালা মানে তারা 2009 সালত সুর ফুটি জেলাত একসাথে কি একটা বুমফুড়ারি গরুরে সময় আসে। বাংলাদেশের মধ্যে শিবির তারা হলো যে নিজেরা হাসনা করে। তো আমরা এখানে দেখি যে নবীনচন্দ্র সেনের যে ত্রয়ী মহাকাব্য, যে ত্রৈবত, কুরুক্ষেত্র, প্রভাস, হ্যাঁ,
এরপরে বৃত্ত সংগ্রাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কাসম বধ কাব্য, পৃথ্বীরাজ, আনন্দচন্দ্র মিত্র, হেলেনা কাব্য। তো এই সবগুলো কাব্যের ভিতরে একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। কারণ হচ্ছে যে বাকি কবিতাগুলোতে হয় কোথাও ছন্দের ঘাটতি আছে, বা ঘটনার সামঞ্জস্যতার অভাব আছে, বা কিছু কিছু জিনিস অত্যন্ত বড় হয়ে গেছে, যেমন এই যে এই তিনটা, হ্যাঁ, এত বড় সাইজ হয়ে গেছে যে এগুলা কেউ আর পড়ার ধৈর্য ধরে রাখতে পারে না, অযাচিত ভাবে টেনে টেনে লম্বা করা হচ্ছে, ওই যে এখন যে স্টার জলসার সিরিয়ালের। হুম। তো কিন্তু স্পেসিফিক করে খুব করে যেটা মানে সব দিক বিবেচনায় একমাত্র সার্থক মহাকাব্য হয়েছে মেঘনাদ বধ কাব্য, এবং এটাই বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। এরপরে আর অনেকেই, এর আগে কেউ মহাকাব্য লেখার সাহস করে নাই, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন মহাকাব্যটা লিখলো, তারপরে বাকিরা সবাই মনে করলো যে না, এখন মহাকাব্য লেখা সম্ভব, মহাকাব্য লেখার চেষ্টা করা যেতে পারে, এবং তারা লিখলো। কিন্তু আসলে সেটা দেখা গেল যে কোনো না কোনো ভাবে মাইকেল মধুসূদনকে অনুসরণ করার চেষ্টা করা হয়েছে। কেউ হয়তো বা ওই যে সাইজ অনেক বড় করে ফেলছে, বা কারো হয়তো ছন্দের মিল নাই, কেউ হয়তো ঘটনাটাকে যেই বীর রসের যে অভাবটা ছিল সেটা বীর রসের যে ব্যাপারটা ছিল সেটা দিতে পারে নাই। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা ঘটনা বলতেছে কারবালার, কিন্তু ঘটনা চলে যাচ্ছে আরেক জায়গায়। তো এইসব নানা কারণে সেগুলো সার্থকতা লাভ করতে পারেনি। একমাত্র সব দিক দিয়ে পারফেক্ট ছিল মেঘনাদ বধ। এই কারণে মেঘনাদ বধকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। তো তোমাদের এই মহাকাব্য নিয়ে আলোচনা করতে গেলে এই ঘটনাগুলো প্রত্যেকটা মহাশ্মশান, স্পেন বিজয়, এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা করে বুঝাইতে হবে যে কেমনে কোনটা কেন সার্থক হয় নাই, কোনটার ঘটনা কি, এগুলো ওকে একটু একটু জেনে নিবে। তুমি দুই তিনটা আলোচনা করলে এনা। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ব্রড কোয়েশ্চেন, যেটা যেটা সেটা হলো যে বাংলা সাহিত্যের মহাকাব্যের ধারা মাইকেল মধুসূদন দত্তের অবদান। হ্যাঁ, তো মাইকেল মধুসূদন দত্তের অবদান তো আমরা প্রথমে দেখি যে তার কারণেই একমাত্র মেঘনাদ বধ, এটা একটু বেশি ছোট হয়ে গেছে লেখা, না তোমরা বুঝতে পারছো? লেখা বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে তো। আচ্ছা। বোঝা বাংলা যাচ্ছে। মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্য একটা নতুন যুগে প্রবেশ করলো, এবং গ্রিক আদর্শে রচিত হলো। খেয়াল করো, মাইকেল মধুসূদন দত্তের এই যে মেঘনাদ বধ কাব্যটা গ্রিক আদর্শে রচিত হলেও মহাকাব্যের বিষয়বস্তু রামায়ণের কাহিনী নিয়ে আহ, তৈরি করা হচ্ছে, মানে স্টাইলটা রাখা হয়েছে গ্রিক স্টাইলে বা ইউরোপিয়ান স্টাইলে, কিন্তু ঘটনাটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে। ওকে, 2 রাত 3 দিনের কাহিনী নিয়ে জাস্ট একটা মহাকাব্য লেখা হলো। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাত মহাকাব্য, আমাদের মহাকাব্য কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে যে জাত মহাকাব্য, আর একটা হচ্ছে যে কি, সাহিত্যিক মহাকাব্য। ওকে, আমরা যে জাত মহাকাব্য গুলো পড়েছি, এই যে এখানে জাত মহাকাব্য 4টা পড়েছিলাম, এই 4টা জাত মহাকাব্য কেন বলা হচ্ছে? জাত মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ধর্মীয় বিষয়টা প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, ধর্মীয় বিষয়, ধর্মীয় দেবদেবী প্রাধান্য পেয়েছে, এবং আহ, দেবদেবীকে যেভাবে মানুষ কল্পনা করেছে, হ্যাঁ, সেভাবেই তারা এখানে উম দেখা গেছে তাদেরকে। কিন্তু সাহিত্যিক মহাকাব্যে আমরা যা দেখবো যে সাহিত্যিক মহাকাব্যে লেখকের নিজস্ব চিন্তা ভাবনাটা কি হয়, আম, প্রকাশিত হয়। লেখক যেভাবে চিন্তা করতেছে সেটাই তিনি এখানে তুলে ধরেন। আমরা রামায়ণে যেমন দেখি যে রাম একজন সুপুরুষ, রাম উচ্চবংশীয় এবং সে অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, কিন্তু ঠিক তেমনি আমরা মেঘনাদ বধ কাব্যে এসেই সেই রামকেই আমরা দেখতে পাবো একজন ভিখারি, একজন আহ নিচু মন মানসিকতার কপটচারী, হ্যাঁ, ভীতু কাপুরুষ দুর্বল হিসেবে। ওকে, তো এই যে যে দেখো এখানে লেখকের যে চিন্তাটা, সে সম্পূর্ণ একটা রিভাইজ চিন্তা করেছে, একটা রিভেলেশন তিনি এনেছে। এই কারণে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা বিদ্রোহী কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে মনে করলেও মূলত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ বিদ্রোহী কখন হয়? যখন সে স্বাভাবিক যে যা হয়ে আসতেছে গতানুগতিক তার বাইরে গিয়ে যখন চিন্তা করে, তখন সে বিদ্রোহী হয়। আউট অফ বক্স যখন সে চিন্তা করে, তখনই বিদ্রোহে আইন অমান্যম আইন ওষুধ ন হাইয়ম এনতিনলে কথা হইলে বিদ্রোহী নয়। ওকে, তো এই যে যে
কথা বিদ্রোহী তখনই হবে তুমি যেটা হয়ে আসতেছে তার যে বেটার কিছু যখন তুমি চিন্তা করতে পারবা, তখনই হচ্ছে তুমি সত্যিকারের বিদ্রোহী। তো আমরা এখানে দেখি মাইকেল মধুসূদন দত্ত কি করলো, ইউরোপিয়ান স্টাইলটা নিল আর নির্যাস দিল বাংলার ইয়ে থেকে উপরে। আমরা যেমন যত কিছুই যাই বলি না কেন, আমরা যতই শুটেড বুটেড হই না কেন, আমরা কিন্তু কি হাত দিয়ে ভাত না খেলে আমাদের আয়েস মিটে না, তাই না? চামচ দিয়ে খাই আমাদের কিন্তু মনের স্বাদ মিটে না। ওই যে আমরা উপর দিয়ে যতই শুটেড বুটেড হয়েছি, ইউরোপিয়ানদের মতো করে স্বাদ ছিঁড়ে হয়েছে, কিন্তু তলে তলে আমরা ঠিকই বাঙালি। তো ঠিক তেমনি এখানেও সেটা করা হলো যে এখানে গ্রিক আদর্শে, মানে গ্রিক স্টাইলে সুপুরুষ রূপে এই জিনিসটাকে তুলে ধরা হলো, কিন্তু ভিতরে ভিতরে মন মানসিকতাটা রাখা হলো ইন্ডিয়ান কালচারের সাথে তুলনা করে। মাইকেল মধুসূদন দত্ত এখানে প্রমীলা নামক একটা চরিত্র তৈরি করলেন। সেই প্রমীলা চরিত্রটা যদিও মেঘনাদের স্ত্রী ছিল, এখানে সে প্রমীলাকে আমরা যেভাবে দেখলাম যে প্রমীলা প্রেম পিয়াসী, স্বামীর বিরহে কাতর, স্বামীর সাথে দেখা করার জন্য সে এতই বেশি উৎকণ্ঠিত, এতই বেশি উচ্ছ্বসিত, সে রাম যেখানে এক জায়গায় বেড়িবাঁধ দিয়ে রাখছে সেখানে সে যখন যেতে চায়, তখন সে তার সখী তাকে বলে যে এখানে তো রাম ইয়া করছে, তখন সে হুঙ্কার দিয়ে বলে, কি বলিলি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই যে যে একটা কথা বললো, রামকে ভিখারি বলা। হ্যাঁ, আমরা আবার দেখি যে মেঘনাথকে যখন হত্যা করতে গেল, হুম, তখন এখানে মেঘনাথ একটা ঘটনা ইয়েছে, মেঘনাথকে এর আগে মেঘনাথ এর আগে লক্ষ্মণকে দুইবার হত্যা করছে, কিন্তু দুইবারই দেবতাদের কৃপাতে লক্ষ্মণ আবার জীবিত হয়ে আসছে। এবং সে যখন মেঘনাথকে হত্যা করতে গেল, হ্যাঁ, তখন তখন তাকে তস্কর, চোর, কাপুরুষ, হ্যাঁ, এরকম করে অনেক কথা বলেছে, যেটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু বলতে, একজন স্বাভাবিক হিন্দু কিন্তু এভাবে আলোচনা করতে পারে না। একবার আমি তোমার এই যে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা ক্লাসে পড়াইতে গিয়ে এক ছেলে তো আমার উপর পুরা ফায়ার, হ্যাঁ আপনি স্যার হিন্দু ধর্মের ইয়ে করে এখন আমি আর কি বলবো, আমি তো ভাই হিন্দু ধর্মের ইয়ে করতেছি না, এটা মাইকেল মধুসূদন দত্ত যেভাবে যেই চিন্তা থেকে কথাগুলো বলছে, যেই পার্সপেক্টিভে কথাগুলো বলছে, আমি সেটাই আলোচনা করছি ক্লাসে, তাই না অভিজিৎ? অভিজিৎ হ্যাঁ স্যার। আসতো। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে তো। হুম। সব বই সব বই কাটলে তো স্যার বলতে হবে। হ্যাঁ, তো এখন তারপরে ছেলে মোটামুটি ঠান্ডা হয়েছে আর কি। কারণ আমরা আসলে চিন্তা করি না, আমরা ওই যে যে আমরা যেমন একটা গরুকে দেখি গরু হিসেবে, গরু কি আমাদেরকে কি হিসেবে দেখে? আমরা তো গরুকে মনে করি যে সে সারাদিন ঘাস খায়, আরাম করে আর জাবর কাটে। হয়তো বা গরু আমাদেরকে বলতেছে যে কি, আরে মানুষগুলো সারাদিন কি টাকা পয়সার জন্য ছোটাছুটি করে, হ্যাঁ এত ইয়ে করে কি লাভ, এই যে আমি কত খালি কোনো টেনশন নাই, খালি সারাদিন গরু খাচ্ছি আর হাঁটতেছি, এটাই তো জীবন। তো এক একজনের পার্সপেক্টিভ হচ্ছে এক এক রকম, তাই না? যেমন আমি ওই হয়তো বা অনেক স্টুডেন্টকে বলতেছি আরো বেশি ইয়ে হইতে হবে, আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে, আরো বেশি ক্যারিয়ার ইয়ে আগাইতে হবে। তো এই ছেলে বলে, স্যার এত ইয়ে করে কি লাভ স্যার, আমি তো ইয়ে করে নাই। তা আসলে পরে আমার চিন্তা ভাবনা আসলে আসলে তো সে যদি স্যাটিসফাই হয়ে থাকে তাহলে তার ইয়ে করার দরকার কি? তো এই যে যে আমাদের কে কোন দৃষ্টিকোণ থেকে কাকে কিভাবে দেখতেছে, সেটাও কিন্তু আহ বিবেচ্য বিষয়। তো মাইকেল মধুসূদন দত্ত রাবণের জায়গা থেকে নিজেকে কল্পনা করেছে, রাবণকে একজন দেশপ্রেমিক হিসেবে সে উপস্থাপন করেছে, এবং রামকে দেখিয়েছে উপনিবেশিক শাসক, যে বিদেশি শক্তি, যে অন্য দেশ দখল করতে আসছে, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে রামকে উপস্থাপন করেছে। তো সমকালীন যুগ মানুষের যে বৈশিষ্ট্যটা, সেটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে আমরা দেখতে পাই। এখানে কিন্তু তার জাতীয় চিন্তাটা উঠে আসছে। আমরা এখানে রামকে বিদেশি শক্তি, রাবণকে যদি দেশপ্রেমিক ইয়া হিসেবে দেখি, তাহলে আমাদের ভিতরে এই রাবণের যে বাহিনী ছিল, তারা ছিল এদেশের লড়াকু সৈনিক, আর রাম ছিল উপনিবেশিক সৈনিক, যে দেশ দখল করতে আসতেছে। তো এই যে যে যুগ মানুষ, তখন কিন্তু 1861 সালে আস্তে আস্তে ইউরোপিয়ান কালচারের সাথে তোমার এই উম, ইউরোপিয়ান কালচারের সাথে এদেশীয় মানুষের চিন্তা ভাবনার সংমিশ্রণ হওয়াতে তারা কিন্তু বুঝতে পারতেছে স্বাধীনতা কি জিনিস। তারা আস্তে আস্তে স্বাধীনতার প্রতি ইয়া করতেছে। এই কারণেই 1948 সালে এসে কিন্তু আমরা স্বাধীন, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হতে পেরেছিল। তো এই যে চিন্তা ভাবনা প্রকাশিত হচ্ছে, এটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সাহিত্যে নিয়ে আসলেন। এই জিনিসটাও অনেকে আগে কবিতায় আনার সাহস পান নাই।
তো এই যে যে সমকালীন যুগ মানুষ, একজন কবি অবশ্যই যুগের চিন্তাকে প্রায়োরিটি দিবেন। একজন কবি 1858 সালে, আমরা 1757 সালে প্রথম কি হয় আমাদের ইয়ে হয়, কিন্তু 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। ঠিক 1858 সালে কিন্তু কি হয় আবার এই সিপাহী বিদ্রোহ হয়। তো এই যে সিপাহী বিদ্রোহ হইলো, সিপাহী বিদ্রোহ বিফল হইলো, বিপ্লবের আগুন কিন্তু নিভে যায়নি। সেই বিপ্লবের আগুন, পরাধীন ভারতের আগুন, এই ওই যুগের প্রতিটি শিক্ষিত মানুষের মনে জ্বলতেছিল। সেই যুগ মানুষের সব বৈশিষ্ট্য আমরা দেখি এই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে। তিনি একজন সত্যিকারের বিপ্লবী ছিলেন। চাঞ্চল্যকর জীবন সচেতনতায় তিনি এক নতুন প্রাণময়তা দিয়েছিলেন। এবং আরেকটা দেখো, তিনি এখানে অমিত্রা ছন্দ এবং সনেটের প্রবর্তন করেও কি অমর হয়ে আছেন। পুরো একটা মহাকাব্য আমি মাঝে মাঝে ভেবেই পাই না, আমি তো এভাবে 10টা লাইনও লিখতে পারবো না। তিনি কিভাবে পুরো একটা মহাকাব্য এভাবে 8+6 8+6 8+6 এই মাত্রা জ্ঞান 8+6 8+6 এভাবে করে লিখে গেছেন। তারপর আবার দেখো যে রামায়ণের আশ্রয় করে মেঘনাদ বধ রচিত হলে চরিত্র সবকিছু রামায়ণের সাদৃশ্য কম। আহ, আহ, এই যে এখানে আমি যেটা আলোচনা করলাম সেটাই। এখানে আমরা আবার রাবণের হাহাকার দেখব। আমরা রামায়ণে যে রাবণকে দেখি তার ভিতরে কোনো দুঃখবোধ নাই, হাহাকার নাই, কিন্তু এখানে আমরা রাবণের একটা হাহাকার দেখবো। সে প্রিয় পুত্র বীরবাহুর মৃতদেহ দেখে সারা রাবণ বলতেছে, যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীরকুল সাধে শয়নে সদা, রিপুদল দলে দরিয়া সমরে, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরেশ ভীরু সে মূল শতাধিক শতধিক। এই যে জন্মভূমি রক্ষার্থে, এটা একটা কথা দেখো, জন্মভূমি রক্ষার্থে হেতু কি ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূর শতাধিক তারে। আবার যখন মেঘনাদ কে আহ উম, চিতায় শোয়ায়, যখন সে বলছে, বড় আশা ছিল মেঘনাদ, মুদিব পুন অন্তিমে সপি রাজ্য পার, করিব মহাযাত্রা কিন্তু হায়। এই যে যে একটা বাবার যে দুঃখ, একবার বীরবাহু তার আরেক পুত্র বীরবাহুকে মৃত্যু সজ্জায় দেখা, আবার তার প্রিয় পুত্র মেঘনাদকে আবার কি ইয়েতে দেখা, মৃত ইয়েতে দেখা, এই দুইটা পুত্রের মৃত্যু তার ভিতরে যে পিতা হিসেবে হাহাকার তৈরি করছে, সেই হাহাকারটা কোনো পিতৃ হৃদয়ের বুকেই আঘাত না হেনে পারে না। এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সাফল্য। অনেকে আবার এটাও বলছে যে এই রাবণের হাহাকারের কারণে আহ, রাবণের যে বীর রসের যে একটা ব্যাপার ছিল মেঘনাদ বধ কাব্যে, সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও সেখানে আবার দ্রুত তিনি কিন্তু সে আবার জিনিসটাকে কি ব্যাকআপ দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে আবার দেখো যে মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদ বধ কাব্য লিখছে, সেখানে তিনি একই জিনিসে একই শব্দকে বারবার ব্যবহার করেননি। বারবার রাবণ রাবণ বলেন নাই, বারবার লক্ষণ লক্ষণ বলে নাই। হ্যাঁ, কখনো যেমন এই যে বলছে যে কি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিন কেমন আসি লক্ষণ পছিল রক্তপুরে। অরিন্দমটাকে, অরিন্দম হচ্ছে মেঘনাদ। হ্যাঁ, হায় তো এত উচিত তবে কাজ, নিকুষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ শুলিশুম্ভনী কুম্ভকর্ণ, নিজ গৃহপত্তা তো দেখাও তস্করে। এই তস্করটাকে, এই তস্কর হচ্ছে সে লক্ষণ। একই ব্যক্তিকে একই নাম না ডেকে নানা ভাবে ডাকা হয়েছে। রামকে কখনো রঘু ডাকা হয়েছে, কখনো রাঘব ডাকা হয়েছে, কখনো ভিখারি ডাকা হয়েছে। তো এই যে যে এবার রাম বলেই সবে বলা হয় না, আবার লক্ষণকে কখনো কখনো বলা হয়েছে রামানুজ, মানে রামের অনুজ। তো একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন নামে ব্যবহার করে এই যে যে একটা চমক তিনি দেখিয়েছেন, সেটাও কিন্তু অনন্য। এবং আমরা যেখানে এখানে যেটা দেখি যে ইলিয়াড ওডিসি তে যে ইয়াতে দেখি, বা আমাদের ইয়র আমরা যে ইংরেজি যে ডিভাইন কমেডি অথবা প্যারাডাইস লস্ট, হ্যাঁ, এইসব মহাকাব্য থেকেও তিনি কি ছিলেন, অনেকটা প্রভাবিত হয়েছিলেন। তো এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যে মহাকাব্য ধারায় তার সাফল্য। এরপর আর অনেকে মহাকাব্য লিখেছে, আমরা এটা তোমরা একটু সিটটা পড়ে নিও, পিডিএফটা আমি দিব। তো এরপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ইয়ে করেছেন। হুম। যেহেতু আমরা এখন বাংলা বা কাব্য সাহিত্য ধারায় বিভিন্ন আহ, মহাকাব্য রচয়িতাদের নাম ইয়ে করছি, তো এগুলো তো তোমরা দেখবা যে হেমচন্দ্র ছিলেন মধুসূদনের এক ধাপ পশ্চাৎবর্তী, কিন্তু বৃত্ত সংহার নামক মহাকাব্যকে আশ্রয় করে সেই কালে বাংলাদেশের হেমচন্দ্রের শ্রেষ্ঠ কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। তো
যদিও যথার্থ মহাকাব্য রচনায় তার কৃতিত্ব যথেষ্ট দূরগামী হয়নি, তবে মধুসূদনের পর জাতীয় আকাঙ্ক্ষাকে, সরি বানানটা ভুলিছে, এটা হবে আকাঙ্ক্ষা, জাতীয় আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে এ ধরনের মহাকাব্য রচনা একটি সাধারণ সংস্কার বিশেষভাবে ইয়ে হচ্ছিল। তোমরা একটু শীট থেকে পড়ে নিবা, এগুলো এগুলো একটু হালকা হালকা আলোচনা করতে হবে। আবার হেমচন্দ্রও লিখছে, এই দেখো এখানেও হেমচন্দ্র কি হয়েছে, মধুসূদন দ্বারা প্রভাবিত হয়েছে। আবার আরেকজন ইংরেজি নবীন চন্দ্র সেনের ইংরেজি কবি বাইরনের তুলনা প্রসঙ্গে এই যে এগুলো আসছে। হ্যাঁ, তারপরে আরো আসছে কে, যেসব মুসলিম কবি আত্মনিয়োগ করছে তাদের ভিতরে অন্যতম ছিল কে, কায়কোবাদ। কায়কোদের মূল নাম ছিল কাজেমাল কুরেশি। তো তিনি পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে প্রায় 900 পৃষ্ঠার একটা হিন্দু মুসলমান উভয় জাতির একটা চরম সংকটকে নিয়ে একটা কি গ্রন্থ রচনা, মহাকাব্য রচনা ছিলেন। তো তোমরা একটু একটু পড়ে নিবা। ইসমাইল হোসেন সিরাজী ইসমেন বিজয়, এটা নিয়ে একটু আলোচনা করে নিবা, আমি স্লাইডটা রেডি করতে পারিনি, তোমার বইতে আছে, এগুলো একটু পড়ে নিবা। তো এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মহাকাব্য ধারার পরিচয়। তোমরা এখান থেকে দুইটা প্রশ্ন অবশ্যই শিখবে, একটা হচ্ছে যে বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয়, আরেকটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য মহাকাব্য ধারায় মাইকেল মধুসূদন দত্তের অবদান। হ্যাঁ, তো যখন তোমার মাইকেল মধুসূদন দত্তের অবদান আসবে তখন মেঘনাদ বধ কাব্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, কিছু কবিতার লাইন টাইন ওখানে দিতে হবে, এবং মহাকবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের সার্থকতা আলোচনা করতে হবে। আর যখন তোমরা বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার পরিচয় আলোচনা করবা, তখন এই যে এখানে সবগুলো নিয়েই সংক্ষিপ্ত করে কিছু কিছু করে আলোচনা করতে হবে। কখনো বা প্রথমে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে অবশ্যই লিখতে হবে, তারপরে লিখবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তারপর নবীন চন্দ্র সেনকে নিয়ে, কায়কোবাদকে নিয়ে, ইসমাইল হোসেন সিরাজীকে নিয়ে। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এতটুকুই। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স কে কে আসো। আর আগামী ক্লাসটা ইনশাল্লাহ রাত 8টার সময় হবে, কেমন?